বিয়ের প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। বাসরাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। কি বলবে? শিমুর প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছুই জানি না। আশার লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতামই না, সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আশা। এখনো আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। না, আম্মা তেমন কারোর সাথে না। ও ভালো। তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লায়লা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1বার তার ননদ আনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ানও, তাই এই বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো তার। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করেন না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাতে না পারে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নীচ মানসিকতার সেটা শিমু বেশ বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকে মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধে লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি ভাবি দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। আনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে আনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারদিকে গুমোট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারেন না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু, আমার কই ছিলি? পরের মায়ার জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ান চলে যাওয়ার পেছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলফাত শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন।
আলফাত তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লায়লা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছু বললেন না, তার ছেলে যতই অপরাধ করুক না কেন। শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্যও তাকায়নি। আয়ান শিমুর অস্তিত্ব কিছুটা আন্দাজ করতে পারল। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ার পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে, স্বামীর কদরই বুঝে না। ও কি কইরা স্বামীরে দরদ করব? লায়লা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেরকম কদর দেওয়ার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলের এ কথা শোনায়ও না লাইলা। আপনি নিজেও নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান, তোর ভাইকে নিয়ে যা ঘরে। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখল তার পাথরের মতো স্বামী তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কী লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। নিজের কমতি খুঁজতে লাগলো। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে শিমু নিজেকে প্রশ্ন করলো, কি লাভ এই রূপগুণ দিয়ে, যেই রূপে আর গুণের স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না? নিজের সাথে কথা বলতে বলতেই শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটো অশ্রুকণায় ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পতিত হয়ে বৃষ্টি সৃষ্টি করে, ঠিক তেমনি শিমুর বুকে যতখানি অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল তার। আনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া, তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো সাফওয়ান। আনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইয়ের উদ্দেশ্যে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে গাঁটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। সাফওয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কোন ভাবি? আনিকা যেন ভীষণ মজা পেল। সে অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। এত বড় গাধা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানে না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের ওপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটা সকাল হয়। সেই সকাল কারোর জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারোর জন্য আনে বিষাদ আর মর্মপ্রিয়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়ে শিমু। সঙ্গে বাড়ির কাজের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লায়লা বেগমও আছেন। লায়লা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হলো রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেননি। কারণ শিমু যতটুকু জানে, রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারেন না, তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকালেন। এই মেয়েটিকে তার কোনো দিনও পছন্দ নয়। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাত বউ করে আনবে, কিন্তু এ মেয়ে তার উল্টো, ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখলো কি কি রান্না হয়েছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়ে গেছে, তবুও সে প্রসন্ন হলো না। লাইলা,
আরো 2-1 পদ করতো। আমার নাতিরে এই কটা পদ দিয়া কি আর খাওয়ান হয়? শিমু যদিও কিছু মুখে বলতে পারলো না, তবে মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না করাটা ততটাই কষ্টকর। মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খারাপ হবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা। লায়লা বেগম রুমে গেছেন ফ্রেশ হওয়ার জন্য। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। আনিকা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসলো, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি আয়ান এসে বোনের হাতে চাটি মারল। আয়ানের এহেন কাজে প্রচণ্ড বিরক্ত হলো আনিকা। তুই দেখিস তোর বউকে আমি কোনো বেলায় শান্তিতে খেতে দেবো না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা? যারটাই খাস মুটিয়ে যাচ্ছিস, দেখছিস না? আমি মুটিয়ে যাচ্ছি? এত বড় কথা বলতে পারলি তুই? এ থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে চোখ দিয়ে শাসাতে মোটেও ভুলল না। শিমু এদের দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনদের কথা চিন্তা করলো। শিমুরা 4 বোন। শিমুর বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ায় তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট 2জন যমজ বোন আছে, যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শিমু অনুভব করলো ওর নিজের বোনদের কথা মনে পড়ছে।